সহজ লেসনে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023 সালের ইতিহাস বিষয়ের নমুনা প্রশ্নপত্র সেট 3 সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সাম 2023 সালের হিস্ট্রি সাবজেক্টের এই প্রশ্নপত্রটির উত্তরগুলো দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং এই ভিডিওটিতে একটি লাইক করবে। এই প্রশ্নপত্রের প্রথমে দেখো রয়েছে 1 নম্বর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 14টি প্রশ্ন দেওয়া আছে, এমসিকিউ প্রশ্ন এগুলো, ঠিক আছে। প্রত্যেকটার মান 1 নম্বর করে দেওয়া হয়েছে। পরের দিকে দেওয়া আছে ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য হলো ঋগ্বেদ, ব্রাহ্মণ, এরপর হচ্ছে মহাভারত না বেদান্ত। তো ইন্দো আর্য ভাষার সব থেকে পুরনো সাহিত্য হচ্ছে ঋগ্বেদ। নেক্সট হচ্ছে 2 নম্বর ক্ষয়ের দিকে দেওয়া আছে একলব্যের গুরু ছিলেন, এখানে দেওয়া আছে অয়োধ্য, ধৌম, গৌতম, আত্রেয় না দ্রোণাচার্য। তো একলব্যের গুরু ছিলেন কে? দ্রোণাচার্য। এরপরের প্রশ্ন গয়ের দিকে রয়েছে 10 রাজার যুদ্ধে জয়ী হয়েছিলেন ভরত, সুদাস, এরপর দেওয়া আছে বিক্রমাদিত্য না অশোক। তো 10 রাজার যুদ্ধে কে জয়ী হয়েছিলেন? সুদাস। ঘয়ের দিকে রয়েছে মার্গ কথার অর্থ পদ, সম্মান, সূত্র না নীতি। তো মার্গ এই কথার অর্থ হচ্ছে পদ। এরপর হচ্ছে উমর দাগে বজ্জীদের রাজধানী কোথায় ছিল? অবন্তী, পাবা, কৌশল না বৈশালী। সঠিক উত্তর হবে বজ্জীদের রাজধানী ছিল বৈশালীতে। এরপরের প্রশ্ন রয়েছে চয়ের দাগে অর্থশাস্ত্রের লেখক হলেন বাণভট্ট, কলহল, কৌটিল্য, হরিসেন। তো অর্থশাস্ত্র এই গ্রন্থের কে লেখক ছিলেন? কৌটিল্য, ঠিক আছে। কৌটিল্যে লেখা হচ্ছে অর্থশাস্ত্র। এরপর 6 দিকে দেওয়া আছে হাতি গুম্ফা শিলালেখ থেকে কার বিষয়ে জানা যায়? অশোক, চন্দ্রগুপ্ত, খারবেল না কনিষ্ক। তো হাতি গুম্ফা শিলালেখ থেকে খারবেল সম্পর্কে জানা যায়। নেক্সট প্রশ্ন হচ্ছে বর্গীয় জ দাগে ইন্তু হলো ভারতবর্ষ, চীন দেবতা, মগধ না চীনা নদী। তো ইন্তু হচ্ছে ভারতবর্ষকে বোঝায়, ঠিক আছে। উত্তর হবে অপশন 1-এরটা। এরপরের প্রশ্ন ঝয়ের দাগে কোন অঞ্চলে শালি ধানের চাষ বেশি হয়? বারাণসী, বঙ্গ, মগধ না তামিলনাড়ু। উত্তর হবে অপশন 3-এরটা অর্থাৎ মগধে। পরের প্রশ্ন ইঙ্গর দাগে রয়েছে কম্বনের রামায়ণে সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হলো রাম, রাবণ, লক্ষ্মণ না সীতা। এক্ষেত্রে সঠিক উত্তর অপশন 2-এরটা হবে অর্থাৎ রাবণ হচ্ছে, ঠিক আছে, সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি কম্বনের রামায়ণে। নেক্সট হচ্ছে টয়ের দিকে দশাবতার মন্দির অবস্থিত দেওঘরে, মহাবলীপুরমে, এরপর হচ্ছে ইলোরাই, চন্দ্রকেতুগড়ে। তো দশাবতার এই মন্দির অবস্থিত দেওঘরে। নেক্সট হচ্ছে ঠয়ের দিকে উপবেদ বলা হতো রামায়ণকে, মহাভারতকে, চিকিৎসা শাস্ত্রকে না সঙ্গম সাহিত্যকে। তো উপবেদ বলা হতো চিকিৎসা শাস্ত্রকে। নেক্সট প্রশ্ন ডয়ের দাগে সেলুকাসের দূত হয়ে মৌর্য দরবারে এসেছিলেন মেগাস্তিনিস ডা, এরপর দেওয়া আছে কি ডায়ামাকাস না ফ্যাসিয়ান, আর দেওয়া আছে প্রথম অ্যান্টিওকাস। তো সঠিক উত্তর হচ্ছে মেগাস্তিনিস এসেছিলেন, ঠিক আছে, সেলুকাসের দূত হয়ে মৌর্য দরবারে। ধরে দেখা দেওয়া আছে তাম্রলিপ্ত বন্দর অবস্থিত উত্তরের কঙ্কন উপকূলে, মালাবার উপকূলে, কাবেরী বদ্বীপ এলাকায় না পূর্ব মেদিনীপুরের তমলুকে। তো তাম্রলিপ্ত এই বন্দরটা অবস্থিত পূর্ব মেদিনীপুরের তমলুকে। 2 নম্বর দেখা দেওয়া আছে নিচের প্রশ্নগুলি নির্দেশ মতো উত্তর দাও। 1 × 14 = 14, ঠিক আছে। এখানে প্রতিটা প্রশ্নের মান 1 নম্বর করে এবং 14টা প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। পরের দেখা দেওয়া আছে শূন্যস্থান পূরণ করে 1 × 5 = 5। প্রথমে রয়েছে 1 নম্বর দাগে হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি ড্যাশ। তো হেরোডোটাসের মতে ইন্দুস ছিল পারসিক সাম্রাজ্যের একটি প্রদেশ। এরপর 2 নম্বর দাগে হচ্ছে জীবক ছিলেন রাজ ড্যাশ। তো জীবক ছিলেন রাজ বৈদ্য। 3 নম্বর দাগে গাথা সপ্তশতী গ্রন্থটি সংকলন করেন ড্যাশ। তো গাথা সপ্তশতী গ্রন্থটি সংকলন করেন সাতবাহন রাজা হাল। এরপর হচ্ছে 4 নম্বর দাগে কনিষ্ক ড্যাশ খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন। তো কনিষ্ক 78 খ্রিস্টাব্দে কুষাণদের শাসক হন। 5 নম্বর দাগে হচ্ছে দিগম্বরের নেতা ছিলেন ড্যাশ। তো দিগম্বরদের নেতা ছিলেন ভদ্রবাহু। এরপর হচ্ছে পরের দাগে এক কথায় উত্তর দাও, যে কোনো 9টি লিখতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। পরের দাগে দেওয়া আছে ত্রিপিটক কোন ভাষায় লেখা হয়েছে? তো ত্রিপিটক পালি ভাষায় লেখা হয়েছে। এরপর 2 নম্বর দাগে গৌতম বুদ্ধ কোন নগরে মারা যান? তো গৌতম বুদ্ধ কুশি নগরে মারা যান। পরের প্রশ্ন 3 নম্বর দাগে বৈদিক যুগের কয়টি ভাগ ও কি কি? তো বৈদিক যুগের হচ্ছে 2টি ভাগ, আদি বৈদিক যুগ আর হচ্ছে পরবর্তী বৈদিক যুগ। 4 নম্বর দাগে রাজা কথার আক্ষরিক অর্থ কি? রাজা কথার আক্ষরিক অর্থ হচ্ছে নেতা। এরপর 5 নম্বর দাগে মহাস্থানগড় কোথায় অবস্থিত? তো মহাস্থানগড় বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত। 6 নম্বর দাগে দেবকুল কি? তো কুষাণ
যুগের সম্রাট ও দেবতাদের একই বোঝানোর জন্য শাসকরা যে সংস্থা প্রতিষ্ঠা করেন তা দেবকুল নামে পরিচিত। 7 নম্বর দাগে রয়েছে পাসিয়ানের মতে দেশের সেরা নগর কোনটি? তো পাসিয়ানের মতে দেশের সেরা নগর হচ্ছে পাটলিপুত্র। নেক্সট হচ্ছে 8 নম্বর দাগে সেতু কি? তো প্রাচীন ভারতের জলসেচ প্রকল্পগুলিকে সেতু বলা হয়। এরপর সুশ্রুত কে ছিলেন? তো সুশ্রুত একজন শল্য চিকিৎসক ছিলেন। পরের প্রশ্ন 10 নম্বর দাগে পুরাণ সাহিত্যে যবন কাদের বলা হতো? তো পুরাণ সাহিত্যে যবন বলা হতো ব্যাকট্রিয়ার গ্রিক রাজাদের। এরপর 3 নম্বর দাগে নিচের প্রশ্নগুলির দু তিনটে বাক্য উত্তর দাও। এখান থেকে 6টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 6 দুগুণে 12 নম্বর, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্নের মান 2 নম্বর করে। পরের দাগে দেওয়া আছে গুরুকুল ব্যবস্থা বলতে কি বোঝো? তো বৈদিক যুগের শিক্ষা ব্যবস্থায় ছাত্রদের গুরুগৃহের থেকে পড়াশোনা করতে হতো, তাই এই শিক্ষা ব্যবস্থাকে বলা হয় গুরুকুল শিক্ষা ব্যবস্থা। এরপর ক্ষয়ের দাগা হচ্ছে সংখ্যায়ন কি? তো ভারতীয় উপমহাদেশে গণিত চর্চার ব্যাপক প্রচলন ছিল এবং জৈন ও বৌদ্ধ পণ্ডিতরা গণিত চর্চা করতেন। বৌদ্ধদের গণিত বিজ্ঞান বিষয়টি তৈরি হয়েছিল পাটিগণিত, বীজগণিত ও জ্যামিতি নিয়ে। জৈনরা এই গণিত বিদ্যাকে বলতেন সংখ্যায়ন বা সাংখ্যায়ন। এরপর গয়ের দেখা হচ্ছে মিশরকে নীল নদের দান বলা হয় কেন? মিশর নীল নদের নিম্ন অববাহিকায় অবস্থিত একটি দেশ। মরু প্রকৃতির জলবায়ুর প্রভাবে এখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম বা খুবই অল্প, ঠিক আছে? মিশরের পশ্চিমে সাহারা মরুভূমি অবস্থিত, কিন্তু দেশের মধ্য দিয়ে নীল নদ প্রবাহিত হওয়ায় মিশর সম্পূর্ণ মরুভূমিতে পরিণত হতে পারেনি, তাই মিশরকে নীল নদের দান বলা হয়। ভয়ের দেখা দেওয়া আছে অগ্রহার ব্যবস্থা কি? গুপ্ত ও গুপ্তোত্তর কালে বৌদ্ধ বিহার ও অন্যান্য মন্দির বা ব্রাহ্মণকে যে নিষ্কর জমিদান করা হতো তা অগ্রহার ব্যবস্থা নামে পরিচিত। এই ব্যবস্থায় বেশিরভাগ ক্ষেত্রে জমি অর্থের বিনিময়ে কেনা হতো এবং পরে তা দান করা হতো। এই ধরনের জমি হস্তান্তর করা যেত না, কিন্তু বংশ পরম্পরায় ভোগ করা যেত। এরপরের প্রশ্ন দাগে ত্রিরত্ন কি? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান ও সৎ আচরণের উপর জৈনরা জোর দিতেন। এই তিনটিকে একসঙ্গে জৈন ধর্মের ত্রিরত্ন বলা হতো। বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধ প্রধান ব্যক্তি, তার প্রচার করা বৌদ্ধ ধর্মই হলো বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের। এই তিন মিলে হয় বৌদ্ধ ধর্ম সংঘ। এই তিনটিকে বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলা হয়, ঠিক আছে? নেক্সট চয়ের দাগে আর্য সত্যের পরিচয় দাও। তো বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ তার শিষ্যদের দুঃখের কারণ কি, কিভাবে সেই দুঃখ থেকে মুক্তি পাওয়া যায়, এই প্রশ্নগুলির উত্তরে 4টি উপদেশ দেন। এই প্রতিটি উপদেশকে বলা হয় আর্য সত্য। তাই এই 4টি উপদেশ একসঙ্গে চতুরার্য সত্য নামে পরিচিত, ঠিক আছে? তো আর্য সত্য কি অথবা চতুরার্য সত্য কি বললে কিন্তু এই একই উত্তর কিন্তু তোমরা লিখবে। এরপরের প্রশ্ন 6 দাগে ঋগ বৈদিক যুগের চতুর্বর্ণের পরিচয় দাও। তো ঋগ্বেদ অনুযায়ী সমাজে প্রথম দিকে চতুর্বর্ণ প্রথা বিশেষভাবে প্রচলিত ছিল এমনটা বলা যায় না। সম্ভবত ঋগ্বেদে বর্ণ বলতে মানুষের গায়ের বর্ণকেই বোঝানো হতো বা গায়ের রঙকেই বোঝানো হতো। চতুর্বর্ণ প্রথা কি? না, ঋগ্বেদের শেষের দিকে সমাজে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও ক্ষুদ্র শ্রেণীর অস্তিত্বের কথা বলা হয়। ব্রাহ্মণরা যাগযজ্ঞ, পড়াশোনা ও শিক্ষাদানের কাজ করত। ক্ষত্রিয়রা রাজ্য শাসন এবং প্রজাদের নিরাপত্তার দায়িত্ব নিত। বৈশ্যরা কৃষিকাজ, পশুপালন ও ব্যবসা বাণিজ্যের কাজে যুক্ত থাকত এবং শূদ্ররা ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যদের সেবায় নিযুক্ত থাকতো, ঠিক আছে? 4 নম্বর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির 4-5টি বাক্য উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর করে। 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, 3-5 15 নম্বর। পরের দাগে দেওয়া আছে টিকা লেখো। 10 রাজার যুদ্ধ অথবা জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের কি কি মিল তোমার চোখে পড়ে, ঠিক আছে? সেগুলো লিখতে হবে। তো এখানে 2টি প্রশ্নের মধ্যে যে কোনো একটি লিখতে হবে। তোমরা 10 রাজার যুদ্ধ এই প্রশ্নের উত্তরটিকে লিখছি। যুদ্ধের কথা ঋগ্বেদে অনেক আছে, তার মধ্যে বিখ্যাত হলো 10 রাজার যুদ্ধ। ভরত গোষ্ঠীর রাজা ছিলেন সুদাস, তার সঙ্গে অন্যান্য 10টি গোষ্ঠীর রাজাদের যুদ্ধ হয়েছিল। সুদাস 10 রাজার জোটকে হারিয়ে দিয়েছিলেন। এর ফলে ভরত গোষ্ঠীর রাজনৈতিক ক্ষমতা বেড়ে গিয়েছিল। নদীর উপর একটি বাঁধ ভেঙে দিয়েছিল সুদাস। হয়তো নদীর জলের উপর অধিকার বজায় রাখার জন্যই এমনটা করা হয়েছিল। এই যুদ্ধের সঙ্গে পরবর্তীকালে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের কিছুটা মিল রয়েছে, ঠিক আছে? নেক্সট হচ্ছে ক্ষয়ের দাগে অশোকের জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব লেখো অথবা অশোকের ধর্ম সম্পর্কে লেখো। তো অশোকের
জীবনে কলিঙ্গ যুদ্ধের প্রভাব কি না, কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতার ফলে অশোকের মনের পরিবর্তন ঘটে। এরপর থেকেই তিনি প্রজাদের ঐক্যবদ্ধ করতে থাকেন। এই যুদ্ধের পর অশোক অন্য কোনো যুদ্ধ করেননি, বরং বৌদ্ধ ধর্মের প্রতি তিনি প্রভাবিত হয়েছিলেন। ঠিক আছে, এরপর অশোকের ধর্ম বলতে কি বোঝো, এই প্রশ্নের উত্তরটা আমরা লিখছি এখানে। অশোক কলিঙ্গ যুদ্ধের পর প্রজাদের মধ্যে ধর্ম নীতি প্রচার করেন। অশোকের ধর্ম ও বৌদ্ধ ধর্মে বেশ কিছু মিল থাকলেও এটি কোনো বিশেষ ধর্ম ছিল না। ঠিক আছে, ধর্মের মূল কথা কি, অর্থাৎ অশোকের ধর্মের মূল কথা, অশোকের ধর্মে কতগুলি সামাজিক আচরণের উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়। এর মূলে ছিল অহিংসা, প্রাণী হত্যা বন্ধ, দয়া, দান, সত্য কথা বলা, গুরুজনদের মেনে চলা প্রভৃতি। এর মাধ্যমে অশোক প্রজাদের সন্তান তুল্য মনে করতেন। উদ্দেশ্য কি ছিল এই ধর্মের? অশোকের ধর্মের মুখ্য উদ্দেশ্য ছিল মানুষের পারিবারিক ও সমাজ জীবনের উন্নতি সাধন করা। গয়ের দেখা দেওয়া আছে, ষোড়শ মহাজনপদের আমলে অর্থনীতি কিরূপ ছিল, অথবা ষোড়শ মহাজনপদের আমলে নগরগুলির অবস্থা কেমন ছিল, যে কোনো একটি লিখতে হবে। তো আমরা এখানে উত্তর লিখছি, ষোড়শ মহাজনপদের আমলে নগরগুলি আকারে গ্রামীণ বস্তির তুলনায় বড় ছিল। প্রধানত শাসন ও ব্যবসার সঙ্গে যুক্ত লোকেরা নগরে বাস করতেন, তবে এরা নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারতেন না, তাই খাদ্যের জন্য তাদের গ্রামের উপর নির্ভরশীল থাকতে হতো। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো, ঘয়ের দাগে গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও, অথবা গুহাবাস কি। গুহাবাস কি সেটা আমরা লিখছি, তোমরা সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে রাখবে। গুহাবাস কি না, মৌর্য সম্রাট অশোক ও তার পরবর্তী মৌর্য সম্রাটরা আজীবিকদের জন্য পাহাড় কেটে কৃত্রিম গুহা বানাতেন, এগুলি গুহাবাস নামে পরিচিত। এইসব গুহায় সন্ন্যাসীরা বসবাস করতেন। তোমার দেখা হচ্ছে স্যাট্রাপি বা প্রদেশে শাসন ব্যবস্থা কিরূপ ছিল, অথবা টিকা লেখো ইন্ডিকা। তো ইন্ডিকা সম্পর্কে আমরা টিকা লিখছি, চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে গ্রিক শাসক সেলিউকাসের রাষ্ট্রদূত রূপে মেগাস্থেনিস পাটলিপুত্রে আসেন। এই সময় ভারত সম্পর্কে তিনি তার বিবরণ লিপিবদ্ধ করেন ইন্ডিকা নামক গ্রন্থে। যদিও মূল গ্রন্থটির অস্তিত্ব পাওয়া যায়নি, তবে গ্রন্থটির নানা অংশ পাওয়া গেছে পরবর্তী গ্রিক ও রোমান লেখকদের বিবরণে। এগুলি থেকে ভারতীয় ইতিহাসের নানা তথ্য পাওয়া যায়। এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো পাটলিপুত্র নগর সম্পর্কিত তথ্য। এরপর 5 নম্বর দেখে, নিচের প্রশ্নগুলির 8-10টি বাক্য উত্তর দাও। 5 × 3 = 15, অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে এবং 3টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। পরের দেখা দেওয়া আছে, গুপ্ত যুগে শিক্ষা ব্যবস্থার পরিচয় দাও, অথবা প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে সংক্ষেপে লেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। তো আমরা লিখছি প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্র। প্রাচীনকাল থেকে ভারতীয় উপমহাদেশে চিকিৎসা শাস্ত্র সম্পর্কিত গ্রন্থ রচিত হতে থাকে। 1 নম্বর পয়েন্ট নিয়ে আমি লিখছি ব্রাহ্মণ ও বৌদ্ধদের ভূমিকা। ব্রাহ্মণ ও বৌদ্ধ ধর্মগুরুরা তাদের নানা লেখায় ওষুধ ও অস্ত্র প্রচারের উল্লেখ করেছেন। চিকিৎসা শাস্ত্র বিষয়ক দুটি গুরুত্বপূর্ণ বই হলো চরক সংহিতা ও সুশ্রুত সংহিতা। চিকিৎসার গুরুত্বের কারণেই প্রাচীন ভারতের চিকিৎসা শাস্ত্রকে বলা হতো উপবেদ। আমরা 2 নম্বর পয়েন্ট দিয়ে লিখছি গুপ্ত যুগের চিকিৎসা শাস্ত্র। গুপ্ত আমলের চিকিৎসা বিষয়ক বই লেখা হতো। এইসব বইয়ের অন্যতম লেখক ছিলেন বাগভট্ট। ঠিক আছে, এরপর হচ্ছে 3 নম্বর পয়েন্ট দিয়ে লিখছি পশু চিকিৎসা। গুপ্ত ও গুপ্ততর কালে চিকিৎসা সম্পর্কিত বইও লেখা হতে থাকে। 4 নম্বর হচ্ছে চিকিৎসা বিজ্ঞান চর্চায় সমস্যা। সমাজে জাতিভেদ প্রথার কঠোরতার ফলে চিকিৎসা বিজ্ঞান চর্চায় নানা সমস্যা দেখা দিয়েছিল। প্রচলিত বর্ণাশ্রম প্রথার সঙ্গে চিকিৎসা বিদ্যার বিরোধিতা তৈরি হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ক্ষয়ের দাগে গুপ্ত আমলে বাণিজ্যের পরিচয় দাও, অথবা প্রাচীন ভারতে পরিবেশ চিন্তা কেমন ছিল। তো আমরা এখানে উত্তর লিখছি প্রাচীন ভারতে পরিবেশ চিন্তা। নম্বর পয়েন্ট হচ্ছে বিষয়বস্তু। প্রাচীন ভারতের পরিবেশ চিন্তার বিষয়বস্তু কি ছিল না, প্রাচীন ভারতের পরিবেশ চিন্তার মূল বিষয় ছিল বন ও বনের পরিবেশ, পশু পাখি ও গাছপালা। ঠিক আছে, 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন ও বন্য প্রাণী সংরক্ষণ। প্রাচীন ভারতে বনাঞ্চলের ক্ষতি করলে কড়া শাস্তির বিধান দেওয়া হয়। তাছাড়া বন জঙ্গল ও বন্য প্রাণী সংরক্ষণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হতো। এরপর 3 নম্বর পয়েন্ট হচ্ছে বৃক্ষছেদন রোধ। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে কৃষিকাজের পাশাপাশি নগরের উন্নতি ঘটলে জঙ্গল বা অরণ্য কাটা শুরু হয়। তাই বিভিন্ন সময়ে গাছ বাঁচানোর নানা উপায় হিসাবে বৃক্ষ পূজার প্রচলন করা হয় এবং বৃক্ষছেদন বন্ধ করা হয়।
এবার গয়ের দেখা হচ্ছে সমুদ্রগুপ্তের কৃতিত্ব বর্ণনা করো অথবা মৌর্য সাম্রাজ্যের পতনের কারণগুলো লেখো। তো আমরা এখানে উত্তর লিখছি মৌর্য সাম্রাজ্যের পতনের কারণ। মৌর্য সাম্রাজ্যের পতনের মূল কারণগুলো হলো, এক নম্বর হচ্ছে ব্রাহ্মণ শ্রেণীর ক্ষোভ, ধর্মনীতির প্রয়োগ দ্বারা পশু বলি নিষিদ্ধকরণ, সকলের ক্ষেত্রে দণ্ড সমতা ও ব্যবহার সমতা নীতির প্রয়োগ এবং ধর্ম মহাপাত্র নামক কর্মচারীর নিয়োগ, সম্রাট অশোক গৃহীত এইসব ব্যবস্থাদি ব্রাহ্মণ সম্প্রদায়ের সম্মান ও মর্যাদা এবং বৃত্তিগত অধিকারকে ক্ষুণ্ণ করেছিল, এতে ব্রাহ্মণরা ক্ষুব্ধ হয়। ঠিক আছে, এই একটা কারণ ছিল, ঠিক আছে, মৌর্য সাম্রাজ্যের পতনের। 2 নম্বর কারণ হচ্ছে অশোক অনুসৃত অহিংসা নীতি। অশোক তার অহিংসা নীতির কারণে যুদ্ধ ত্যাগ করে সেনাবাহিনীকে দুর্বল করে তোলেন, ফলে তার সেনাবাহিনী অভ্যন্তরীণ বিদ্রোহ ও বিদেশি শত্রুর আক্রমণ রোধে ব্যর্থ হয়। 3 নম্বর হচ্ছে সাম্রাজ্যের বিশালতা এবং প্রশাসনিক দুর্বলতা। বিশাল সাম্রাজ্যকে কেন্দ্রীয় প্রশাসন ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারত না, ফলে আঞ্চলিক বিচ্ছিন্নতা বৃদ্ধি পায়। আমলাতন্ত্র ছিল কেন্দ্রের নিয়ন্ত্রণে, তাদের আনুগত্য ছিল রাজার প্রতি। রাজার পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমলাদেরও পরিবর্তন ঘটত। ঠিক আছে, ফলে রাষ্ট্রের প্রশাসনিক ভিত্তি দুর্বল ছিল। নেক্সট 4 নম্বর পয়েন্ট হচ্ছে অর্থনৈতিক সংকট। অশোকের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে স্তম্ভ নির্মাণে এবং মৌর্য সামরিক বাহিনী ও কর্মচারীদের বেতন খাতে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়। ব্যয়ের অনুপাতে রাজকোষে পর্যাপ্ত রাজস্ব জমা না হওয়ায় অশোকের পরবর্তী মৌর্য রাজাদের আমলে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দেয়, যা মৌর্য সাম্রাজ্যের সুস্থিতিকে বিপন্ন করে। ঠিক আছে, এটা হচ্ছে 4 নম্বর কারণ অর্থাৎ এটা হচ্ছে অর্থনৈতিক সংকট। নেক্সট হচ্ছে 5 নম্বর কারণ হচ্ছে অশোকের উত্তরাধিকারীদের দুর্বলতা মৌর্য সাম্রাজ্যকে হীনবল করে তোলে। ঠিক আছে, মৌর্য সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতার সুযোগে ব্যাক্ট্রিয় গ্রিক জাতি উত্তর পশ্চিম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে এবং রাজধানী পাটলিপুত্র পর্যন্ত অগ্রসর হয়। এই বিদেশি আক্রমণের সুযোগ নিয়ে সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ তার প্রভু শেষ মৌর্য সম্রাট বৃহদ্রথকে হত্যা করে সিংহাসন দখল করলে মৌর্য বংশ তথা মৌর্য সাম্রাজ্যের অবসান ঘটে। ঠিক আছে, তো এইভাবে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটে। ওকে, তো এইভাবে আমরা এই প্রশ্নের উত্তর দিকে লিখলাম। তো এগুলো ছিল ক্লাস 6-এর 3rd ইউনিট টেস্ট হিস্ট্রি সাবজেক্টের একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আমরা এখানে আলোচনা করলাম। প্রশ্ন উত্তরগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। আর যদি তোমরা আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর বন্ধুদের সঙ্গে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবে। তো আজকে আমরা এই ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।